সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বজ্রপাতে গাইবান্ধায় 5 জন সহ 7 জেলায় প্রাণ গেল 14 জনের। বিভিন্ন জায়গায় কাল বৈশাখী ঝড়। যুক্তরাষ্ট্রে বৃষ্টির মরদেহ খুঁজতে অভিযান চলছে। দ্রুত বিচারের দাবি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। সাগররুনি হত্যার তদন্তে আরও 6 মাস সময় দিল হাইকোর্ট। তদন্ত সংস্থার ব্যর্থতা দেখছে বাদী পক্ষ। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের নৈশভোজে গুলি, প্রেসিডেন্ট অক্ষত, বন্দুকধারী আটক। দেশের 7 জেলায় আজ বজ্রপাতে অন্তত 14 জন মারা গেছেন। এর মধ্যে গাইবান্ধায় 5 জন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জামালপুরে 2 জন করে এবং পঞ্চগড়, বগুড়া ও নাটোরে প্রাণ গেছে 1 জনের। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে এক শিশুসহ 3 জন, সাঘাটা উপজেলায় 1 জন এবং ফুলছড়ি উপজেলায় 1 জনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে মারা গেছে 2 জন। বিকেল 5টার দিকে তাড়াশ উপজেলার বেত্রাসিন ও রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে 2 জনের। এছাড়া জেলায় টানা 2 দিনের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে গাছ উপড়ে ঘরবাড়ি ভেঙে গেছে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নাটোরের সিংড়ায় বজ্রপাতে মারা গেছে 1 শ্রমিক। রবিবার বিকেলে পাকুড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এদিকে প্রচণ্ড তাপপ্রবাহের পর বৃষ্টিতে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হয়। নওগাঁয় প্রচণ্ড ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। মৌসুমের প্রথম বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। কয়েকদিনের ভ্যাপসা গরমের পর আজ স্বস্তির বৃষ্টি ভিজেছে রাজধানী ঢাকা। বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। এ সময় বিভিন্ন সড়কে পথ চলতে যানবাহনে হেডলাইট জ্বালাতে দেখা যায়। গত কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠে নগরবাসী। 24 থেকে 48 ঘন্টার ভিতরে মোটামুটি তাপমাত্রা অনেকটা কমে যাবে, মানুষের ভিতরে স্বস্তি ফিরে আসবে। আর যেটা হচ্ছে যে বৃষ্টিপাতটা এটা মোটামুটি দীর্ঘ সময় কন্টিনিউ করবে। এটা আগামী মাসের ফার্স্ট উইক 3, 4, 5 তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে। অর্থাৎ এই যে একটা গ্যাপ হবে, এই সময় কোনো ধরনের তাপপ্রবাহ থাকার সম্ভাবনা নেই। তবে এর আগে তীব্র গরমে বিপর্যস্ত ছিল জনজীবন। বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষেরা। পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ে বাড়ে অস্বস্তি। প্রখর রোদ আর গরম বাতাস, কয়েকদিন ধরে দুপুরে রাজধানীর জনজীবনে এমন হাঁসফাঁস অবস্থা। বেশি ভোগান্তিতে পড়েন দিনমজুর ও রিকশা চালক সহ প্রান্তিক পর্যায়ের মানুষ, যাদের ঘরে বসে থাকার সুযোগ নেই। কাজ শেষে যখন বাড়ি যাই, বাড়িতে ডরে যাই না, কারেন্ট নাই, বাড়িতে বসে থাকে রাত 12টা-1টা পর্যন্ত। অনেক গরম লাগতেছে, এখন শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে। কষ্ট হলে কিছু করার নেই, সংসার যে সংসার গোলামান আছে, বউ বাচ্চা আছে, চলতেছে গরিব মানুষ আর কি। ওই কষ্ট হয়, তারপরে জায়গায় ছায়া দেখলে কোথাও দাঁড়ায়, তারপরে কিছু তুষারের রস অথবা লেবু শরবত এগুলো খেয়ে চলতেছে। প্রচন্ড গরমের সঙ্গে যুক্ত হয়েছে ঘন ঘন লোডশেডিং। কোন কোন এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। ফ্যান, এসি বন্ধ থাকায় অস্বস্তির পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। অতিরিক্ত গরমে তাপমাত্রার কারণে সাধারণত মানুষ দিনের বেলা বের হয় না কেউ ঘর থেকে, সন্ধ্যার পরে বের হয়। আর সন্ধ্যার পরে বের হওয়ার পর কারণে হলো আপনার বেচাকিনি কম হচ্ছে আমাদের সন্ধ্যার পরে, কারণ সন্ধ্যার পরে এমনি সাধারণত আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাইতে হয়। সরকারের একটা আছে, সিলিং ফ্যান বেশি যাইতেছে, স্টোমি ফ্যান বেশি যাইতেছে এবং চার্জার ফ্যান মানুষের চাইতেছে, দিতে পাইতেছি না। বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশের তীব্র গরমের প্রধান কারণ জলবায়ু পরিবর্তন, বন উজাড়, অপরিকল্পিত নগরায়ন ও ভৌগোলিক অবস্থান। এপ্রিলে সূর্য উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পায়। এছাড়া বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পযুক্ত বাতাস ভ্যাপসা গরম তৈরি করে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।
পরের প্রসঙ্গে যাচ্ছি। যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনও পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের আশপাশের পানিতে এখনও অনুসন্ধান চলছে। এদিকে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিচার চেয়েছেন নাহিদা ও লিমনের পরিবারও। যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ খুঁজে পেতে এখনও অভিযান চালাচ্ছে ফ্লোরিডার হিলসবরো কাউন্টি পুলিশ। ট্যাম্পা উপসাগরের যে সেতুর নিচ থেকে আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ মিলেছিল, সেই এলাকাসহ আশেপাশেও অভিযান চলছে। মেয়ের লাশ উদ্ধারের পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে নাহিদার পরিবার। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন মেয়ের মরদেহ খুঁজে বের করে এবং বাংলাদেশে পাঠিয়ে দেয়। এই জোড়া খুনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়ে ওয়াশিংটন মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্টেট ডিপার্টমেন্ট, FBI সহ সংশ্লিষ্ট সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আনা যায়, কিন্তু এটা তো একটা লিগ্যাল ব্যাপার। তো সেই জায়গাটায় আমরা যুক্তরাষ্ট্রের সকল স্টেক হোল্ডারের সাথে আমরা গভীরভাবে যোগাযোগ রাখছি। আমরা দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এই ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে, এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। মামলার প্রধান সন্দেহভাজন হিশাম আবু গারবির বিরুদ্ধে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছে ফ্লোরিডার স্থানীয় আদালত। প্রাথমিকভাবে শারীরিক আঘাত, আলামত লোপাট, মৃত্যুর তথ্য গোপন এবং জোরপূর্বক আটকের মামলা দেওয়া হয়েছে। এর আগে পারিবারিক কলহ, ডাকাতি ও নিপীড়নের মামলাও আছে হিশামের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে 17 এপ্রিল নিখোঁজ হন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। শুক্রবার নিখোঁজ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ফ্লোরিডা পুলিশ। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। 13 বছরেও রহস্য উদ্ঘাটিত না হওয়া আলোচিত সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স কমিটি নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পারায় আদালত এই নতুন সময়সীমা বেঁধে দিয়েছে। অ্যাটর্নি জেনারেলের মতে, তদন্ত প্রক্রিয়া প্রায় শেষের দিকে হলেও বাদী পক্ষের আইনজীবী বলছেন এটি তদন্ত সংস্থার ব্যর্থতা। 2012 সালের 11 ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসা থেকে উদ্ধার করা হয় সাগর সরোয়ার ও মেহরুন রুনির রক্তাক্ত মরদেহ। দেশ জুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয় র্যাবের মাধ্যমে। দীর্ঘ এই সময়ে কয়েক দফা মামলার তদন্ত সংস্থা পরিবর্তনের পর বর্তমানে একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স কমিটি এর তদন্তভার নিয়েছে। এরই মধ্যে 3 দফা পেছানো হয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। আগের 2 দফায় দেওয়া 1 বছরের সময়েও তদন্ত শেষ করতে পারেনি সংশ্লিষ্ট কমিটি। রবিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আরও 6 মাস সময় বাড়িয়েছে। 2012 সালে যে ঘটনা ঘটে গেল, এমন একটা মর্মন্তুদ ঘটনা, যে ঘটনার মধ্যে তো কেউ বলেছিল যে আমাদের 24 ঘন্টার মধ্যে হবে, আসামি যে ধরা হবে, সেগুলো হওয়া হয়নি। কিন্তু সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না বর্তমান টাস্ক ফোর্সের সদস্যরা। কারণ ওই সময় যারা প্রাথমিকভাবে তদন্তের দায়িত্বে ছিলেন, যারা তথ্য প্রমাণ নিয়েছেন, কিংবা অনেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন, কিংবা সাক্ষীর বাইরেও আসামিদের গ্রেপ্তার করেছেন, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছেন, তার কোনো নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্ক ফোর্সের উপরে হচ্ছে না, এবং তারা সে সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছে না। এটা হচ্ছে মূল বাধা। এদিকে মামলার বিচার প্রক্রিয়া আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী। যে কারণেই হোক, আমাদের দেশের অপরিপক্কতা অথবা ইনভেস্টিগেশন এজেন্সির অদক্ষতা অথবা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, যে কারণকে আমরা দায়ী করি না কেন, ফ্যাক্ট হলো এই রহস্য উদ্ঘাটন আজও তারা করতে পারে নাই। এই ধরনের ঘটনা এই দেশে ঘটার পরে যদি ইম্পিউনিটি আমরা দিয়ে দেই, অদক্ষতার কারণেই হোক আর রাজনৈতিক প্রভাবের কারণেই হোক, এই ধরনের ঘটনাকে যদি মার্জনা আকারে দেখা হয়, শেষ পর্যন্ত যদি উদ্ঘাটন করা না হয়, তাহলে আমাদের দেশের বিচারিক সিস্টেম, তদন্ত সিস্টেম একটা ফেইলিওর কর্মকাণ্ড হিসেবে প্রমাণিত হবে। আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নিম্ন আদালত এ পর্যন্ত 115 বার পিছিয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর পাম্পগুলোতে ভিড় কমেছে। দীর্ঘদিনের হাহাকার কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে গ্রাহকদের মাঝে। তবে ফুয়েল পাস নিয়ে নতুন জটিলতায় পড়েছেন মোটরসাইকেল চালকরা। বিশেষ করে রাইড শেয়ারিং চালকদের জন্য বরাদ্দ 60 লিটার থেকে কমিয়ে 25 লিটার করায় বিপাকে পড়েছেন তারা। গত 1.5 মাস ধরে জ্বালানি তেলের জন্য চালকদের হাহাকার ও ভোগান্তি ছিল অসহনীয়। তেলের সংকট ও দীর্ঘ লাইনের সেই অস্বস্তিকর পরিস্থিতি কিছুটা বদলেছে। কমতে শুরু করেছে পাম্পগুলোতে গাড়ির চাপ। গেল কয়েকদিনের তুলনায় তেল নেয়ার অপেক্ষার লাইন ছোট হয়ে এসেছে কয়েক গুণ। আগে তেল নিতে 5 থেকে 8 ঘন্টা অপেক্ষা করতে হতো, এখন মাত্র 40 মিনিট, বড়জোর ঘন্টাখানেকের মধ্যেই মিলছে জ্বালানি। কোনো কোনো পাম্পে আবার 10 মিনিটেই তেল নিতে পারছেন চালকরা। অফিসে গেলে অফিস টাইম পাইতাম না তেল নেওয়ার জন্য, তো এখন দেখা যায় যে 10 মিনিটে তেল নিতে পারতেছি। তেল উঠাতে আছি 7 থেকে 8 ঘন্টা আমার তেল উঠাতে লাগছে, কিন্তু আজকে অনেক খুশি, অনেক ভালো, তার মানে অনেক ভালো লাগছে। মাত্র 10 মিনিটে তেল পেয়ে গেছি। ভোগান্তি অবশ্যই কমেছে, আলহামদুলিল্লাহ অনেক কমেছে। অসাধু যারা আছে তারা একটু কম নিতেছে তেলটা, আর বিশেষ করে ফুয়েল পাসটা অ্যাক্টিভেট হয়েছে বেশি ভালো করে, এই জন্য আর কি বেশি তেলের সিরিয়ালটা কম। তবে নতুন করে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে ফুয়েল পাস। এছাড়া রাইড শেয়ারিং চালকদের জন্য 60 লিটার থেকে কমিয়ে 25 লিটারে নামিয়ে এনেছে সরকার। এতে প্রয়োজন থাকার পরও লাইনে দাঁড়িয়েও তেল না নিয়েই ফিরতে হচ্ছে অনেককে। পাশাপাশি সার্ভার জটিলতায় ফুয়েল পাস কাজ না করার অভিযোগ ভুক্তভোগীদের। ফুয়েল পাসের রেজিস্ট্রেশনে বারবার ঝামেলা করতেছে। এরা রেজিস্ট্রেশনে একবার বের হয়ে গেছি, এখন বলতেছে যে এখন তেল দেবো না, সামনে যান, আবার ঘুরে আসতে হবে। অ্যাপসটা ডাউনলোড করার পর যখন ভিতরে ঢুকতে যাই তখন সার্ভারটা ডাউন হয়ে যায়। অ্যাপসে প্রথম ছিল 100, পরে আসছে 60, এখন আছে 25। 25 লিটার দিয়ে 1 মাস একটা গাড়ি কিভাবে যায়? যারা রাইড শেয়ার করে তাদের লাগবে মাসে 120 লিটার, হুট করে 25 লিটার করছে আমরা তো আর জানি না। আমরা অলরেডি 33 লিটার নিছি। ভোগান্তি এড়াতে সকল পাম্পে নিয়মিত ও নিরবিচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার দাবি চালক ও পাম্প সংশ্লিষ্টদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং তুলে নেওয়া হয়েছে। রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে 2 দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এদিন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল উত্থাপন করেন। পরে উপস্থিত সংসদ সদস্যরা কণ্ঠ ভোটে তা পাশ করেন। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। বিএনপি সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের দ্বিতীয় বৈঠকে অনুমোদন পেয়েছে 14টি প্রকল্প। রোববার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। অনুমোদন পাওয়া প্রকল্পগুলোতে 13,445 কোটি 41 লাখ টাকা ব্যয় হবে। পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন হবে 8,089 কোটি 56 লাখ টাকা। প্রকল্প ঋণ হিসেবে মিলবে 5,340 কোটি টাকা 340 কোটি 26 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 15 কোটি 59 লাখ টাকা। অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে নতুন 5টি, সংশোধিত 5টি এবং মেয়াদ বৃদ্ধির 4টি প্রকল্প রয়েছে। আমাদের মানে সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, তাহলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের মানে জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে, বিশেষত বর্তমান সরকার যে তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইস্তেহার, তাদের পরিকল্পনা, 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগেই এসছে। কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল পুনর্খনন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। যশোরের শার্শা উপজেলার উলাশী যদুনাথপুর এলাকার খালটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। সময়ের ব্যবধানে এটি এখন মৃতপ্রায়। খালটি পুনঃখনন করা হলে কৃষি ও জীবিকার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন এলাকাবাসী। মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকেলে ঈদগাহ ময়দানের জনসভায় যোগ দেবেন তারেক রহমান।
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে ১ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭ শিশু। এছাড়া সারা দেশে নতুন করে ১,৫৬৪ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫৯। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩২,০২৮ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১,৪৩৪ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৭,৯৫৫ শিশু বাড়ি ফিরেছে। কুমিল্লায় দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন বুলেট বৈরাগী নামে এক কাস্টমস কর্মকর্তা। শনিবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। নিহতের পরিবার জানায়, শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে বাসে রওনা দেন তিনি। পরে রাত ২টার দিকে তিনি সবশেষ ফোনে জানান তিনি কুমিল্লায় পৌঁছেছেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এর মধ্যে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশের পাশাপাশি র্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই যৌথভাবে কাজ করছে। রবিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকার বাড্ডায় বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মাজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ৮টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। বাড্ডা জোনের সহকারী কমিশনার আসাদুজ্জামান বলেন, গতকাল রাত ১টার দিকে শিক্ষক সুদীপ চক্রবর্তীর সঙ্গে কথা হয় মিমোর। প্রাথমিকভাবে সন্দেহ হয় সুদীপ চক্রবর্তীকে আটক করা হয়েছে। এর আগে বাড্ডা থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা করে মিমোর পরিবার। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের আশা তাসকিন মুস্তাফিজের অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নেবেন দলের অন্য বোলাররা। অপরদিকে কিউই অধিনায়ক টম লাথামের বিশ্বাস, জয় দিয়ে সিরিজ শুরু করবে তার দল। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এবার টি-20। ছোট ফরম্যাটের বিশ্বকাপের পর এবারই প্রথম কোনো টি-20 ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। তাই একটু বাড়তি সতর্কতা টাইগার শিবিরে। 2028-এর যে আমাদের মেন যে গোল ওয়ার্ল্ড কাপ, সেটা তো আমরা জানি যে এশিয়াতে না। সো ওইভাবে চিন্তা ভাবনা করব। আর ডেফিনেটলি যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, লাস্ট ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটাও খুব ভালো ছিল, তো চেষ্টা করব ওখান থেকে যেন এই টিমটাকে ভালো করে ধরে রাখা যায়। দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেই দলে। ভবিষ্যতের ভাবনা থেকেই তাদের জায়গায় সুযোগ পেয়েছেন দুই নতুন মুখ, আব্দুল গাফফার ও রিপন মণ্ডল। তারা বাংলাদেশের জন্য বিগ অ্যাসেট। তো আমি চাই না যে তারা কন্টিনিউ ক্রিকেট খেলে ইনজুরি হয়ে ফিনিশ হয়ে যাক, কারণ সামনে জানেন আমাদের ওয়ানডে ফর্মেটে অনেক গেম আছে, টেস্টও আছে। তো এদিক দিয়ে চিন্তা করে আমরা কিছু কিছু জিনিসের চেঞ্জ করা শুরু করেছি। যেহেতু ওয়ার্ল্ড কাপ অনেক দেরি, সো স্টিল এনাফ টাইম যে প্লেয়ারগুলোকে গ্রো আপ করার জন্য সময়, মানে ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ এই মুহূর্তে। এদিকে নিউজিল্যান্ড খেলবে একেবারে নতুন একটি দল নিয়ে, যে দল নিয়ে টি-20 বিশ্বকাপে দ্বিতীয় সেরা হয়েছে তারা। সেই দলের কেবল সৌদি আছেন বাংলাদেশের বিপক্ষে। এছাড়া বাকিদের মধ্যে অধিনায়ক টম লাথামের অভিজ্ঞতাই শুধু বলার মতো। তবু জয়ের আশা অধিনায়কের কণ্ঠে। আমাদের অনেকে এখন বিশ্বের বিভিন্ন দেশে খেলছে, সবাই টি-20 পছন্দ করে। এই ফরম্যাটে বেশ অভিজ্ঞ তারা। এই সিরিজে ভালো করতেও ছেলেরা মুখিয়ে আছে। ওয়ানডের মতো টি-20তেও খেলা হবে দিনের আলোতে, তাই উভয় দলই রবিবার অনুশীলন করে দুপুরের তপ্ত রোদে। এর মাঝেই হয় ট্রফি উন্মোচন। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এশিয়ান গেমসের বাছাই পর্বে হংকং চায়নাকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রথমবার এশিয়ান গেমসেও নাম লেখালেন বাংলাদেশ নারী হকি দল। এবছরের সেপ্টেম্বর অক্টোবরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর, যেখানে এই প্রথম বাংলাদেশ পুরুষ হকি দলের পাশাপাশি নারী হকি দলও অংশ নেবে। ড্র করলেই এশিয়ান গেমসের মূল পর্বের টিকিট নিশ্চিত হয়ে যেত বাংলাদেশ নারী হকি দলের। তবে মেয়েদের লক্ষ্য ছিল জয় দিয়ে এই গ্রুপ পর্বের শেষটা রাঙানো। তাতে সেই লক্ষ্যটা পূরণ হয়েছে হংকং চায়নাকে হারিয়ে। ৮ দলের বাছাই পর্ব থেকে শীর্ষ ৪ দল এশিয়ান গেমসে খেলবে। সাফ কোটা বাতিলের দাবি থেকে সরে ফুটবলারদের নতুন প্রস্তাব, এখন থেকে প্রতিটি দলে ২টি সাফ কোটা ও 2টি বিদেশি কোটা রাখা হোক।
আজ বাফুফের 2 সদস্য আমিরুল ইসলাম ও সাখাওয়াত হোসেন ভুইয়ার সঙ্গে আলোচনার পর সাফ কোটার ব্যাপারে আগের অবস্থান থেকে সরে এসেছেন ফুটবলাররা আগের চিঠিতে সাফ কোটার পুরোপুরি বিলুপ্তি চেয়েছিলেন। আজকের সভায় সাফ কোটা কমিয়ে 2 জন করার প্রস্তাব করেছেন তারা। সাফ অঞ্চলের বাইরে বিদেশি খেলোয়াড় 3 জন খেলতে পারেন, সেই কোটাও 2 জন করার দাবি করেছেন। আগের চিঠিতে ফুটবলারদের আরও 4টি দাবি থাকলেও আজ সেগুলো উত্থাপন করেননি। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বজ্রপাতে গাইবান্ধায় 5 জন সহ 7 জেলায় প্রাণ গেল 14 জনের। বিভিন্ন জায়গায় কাল বৈশাখী ঝড়। যুক্তরাষ্ট্রে বৃষ্টির মরদেহ খুঁজতে অভিযান চলছে, দ্রুত বিচারের দাবি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাগররুনি হত্যার তদন্তে আরও 6 মাস সময় দিল হাইকোর্ট। তদন্ত সংস্থার ব্যর্থতা দেখছে বাদীপক্ষ। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের নৈশভোজে গুলি, প্রেসিডেন্ট অক্ষত, বন্দুকধারী আটক। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।